নমস্কার। কথা কিছু কিছু ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের লখনৌতে শেষ দিন। সকাল থেকেই আকাশটা একটু মেঘলা। সকাল 10:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে একটা ক্যাব নিয়ে আমরা চলে এলাম লখনৌ স্টেশন। আমাদের পরবর্তী গন্তব্য অযোধ্যা। আমাদের এই ট্যুরের প্ল্যানিংটা আমরা একটু এইভাবেই করেছিলাম। প্রথমে প্রকৃতি, তারপরে এলাম একটু খানাপিনা, তারপরে শেষে তীর্থ দর্শন করে বাড়ি ফেরার রাস্তা ধরব। লখনৌ থেকে অযোধ্যার দূরত্ব 140 কিলোমিটার। একটা গাড়ি নিয়ে ঘন্টা 3-এর মধ্যেই পৌঁছে যাওয়া যায়, কিন্তু আমাদের প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল। আমরা ট্রেনে করে অযোধ্যা যাব বলে ঠিক করেছিলাম। বন্দে ভারতে চাপা হয়নি, কাজেই এই সুযোগে বন্দে ভারতে রিজার্ভেশন করেছিলাম যে বন্দে ভারতটাও একটু চাপা হবে, আবার অযোধ্যাতেও যাওয়া হবে। এটা দিল্লি অযোধ্যা বন্দে ভারত। সকাল 6:10 দিল্লি থেকে ছেড়ে লখনৌতে ঢুকে 12:25। লখনৌর পরের স্টপই অযোধ্যা, ঢুকে দুপুর 2:30-এর সময়। ট্রেন একদম পারফেক্ট টাইমেই লখনৌয়ে ঢুকে গেল। আমাদের একদম ফার্স্ট কোচেই সিট পড়েছিল, ফলে ড্রাইভারের কেবিনটা পুরোপুরি দেখা যাচ্ছিল। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে সবাই সমস্বরে জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠল। অযোধ্যাতে আমাদের 2 দিন থাকবার প্ল্যান ছিল, কিন্তু আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য একদিন সময় বেড়ে যায়। একদিকে অবশ্য ভালোই হয়েছে, আমরা একটু বেশি সময় পেয়েছি পুরো শহরটাকে ঘুরে দেখবার জন্য। তাই জন্যে একটি ভিডিওতে পুরোপুরি অযোধ্যা দেখানো সম্ভব হয়নি। অযোধ্যার পরবর্তী যে জায়গাগুলো, সেগুলোকে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। For convenience, charging sockets are provided under the seat in chair car coaches and under the armrests in executive class coaches. You may use these for charging your devices like mobile phones, laptops, tablets, etc. अति आवश्यक सूचना। प्रिय यात्रीगण, कृपया ध्यान दें। वंदे भारत एक्सप्रेस के शौचालयों में आधुनिक बायो वैक्यूम टॉयलेट सिस्टम लगा हुआ है। कृपया बोतल, चाय कप, नैपकिन, डायपर, कागज, टिश्यू पेपर और पॉलीथीन बैग इत्यादि कूड़ा कचरा शौचालय के कूड़ेदान में ही डालें। ये कूड़ा कचरा शौचालय के कमरे में डालने से यह चोट हो जाता है एवं उपयोगदायक नहीं रहता, जिससे यात्रियों को परेशानी का सामना करना पड़ सकता है। अतः शौचालय का उपयोग करने के बाद फ्लश करने के लिए बटन अवश्य दबाएं। দুপুর 1টা নাগাদ আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হলো। ভেজ খাবার, ডাল, চাউল, ভাজি, চাপাতি, পনির, টক দই এবং আইসক্রিম। সব মিলে আমরা জার্নিটা বেশ উপভোগই করলাম। আমার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে যদি ভালো লাগে, তবে প্লিজ এই ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ট্রেন যথাসময়ে অর্থাৎ দুপুর 2:30-টায় অযোধ্যা স্টেশনে পৌঁছে গেল। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম, দেখলাম প্রচুর অটো, টোটো, রিক্সা, গাড়ি সব কিছুই এখানে অ্যাভেলেবেল। আমরা একটা অটো রিক্সা ভাড়া করে নিলাম, কারণ আমাদের হোটেলের দূরত্ব স্টেশন থেকে খুব বেশি নয়, 6 থেকে 7 কিলোমিটার হবে।
হোটেল রামায়া প্যালেস। ওয়েবসাইট থেকেই বুকিং করেছিলাম 2 দিনের জন্যে। তবে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। রামলালার দর্শনে মনের যে প্রশান্তি তা নষ্ট করতে চাই না, কাজেই পুরো সিরিজটা শেষে সেই অভিজ্ঞতার কথা আপনাদের জন্য একটা আলাদা ভিডিওতে জানাবো, যাতে ভবিষ্যতে আপনাদের কাউকে সেই পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। অযোধ্যা সম্পূর্ণই একটা গ্রাম্য জায়গা এবং আশেপাশে যেদিকেই আপনার চোখ পড়বে শুধু পথে ঘাটে আপনি মন্দিরই দেখতে পাবেন। আমাদের হোটেলের থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। মন্দির চত্বরের আশেপাশে রয়েছে বহু আখড়া এবং আশ্রম। রামপথ ধরে হেঁটে এসে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। এই পথে এন্ট্রি পাস ছাড়া কোনো গাড়ি ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ, কাজেই দলে দলে মানুষ পথ ধরে হেঁটে চলেছে। সকলেরই লক্ষ্য রামলালাকে দর্শন। রামপথের দুপাশে রকমারি জিনিসের দোকান, বেশ লাগে কিন্তু এই পথটি ধরে হাঁটতে। হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রাম, তার জন্মস্থানেই তৈরি হয়েছে এই রাম মন্দির। ভূমি খনন শুরু হয়েছিল 5ই আগস্ট 2020-তে, আর মন্দির তৈরি হয় 22শে জানুয়ারি 2024-এ। প্রায় 2.7 একর এলাকা রয়েছে এই মন্দির পরিচালন কমিটি শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অধীনে। একটি কেন্দ্রীয় মন্দিরের চারপাশে 6টি সহমন্দির রয়েছে: সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার। আগেই তো আপনাদের জানিয়েছিলাম যে এই রামপথে কোনো গাড়ি ঘোড়া চলা বারণ। তবে আমরা সৌভাগ্যক্রমে রামলালার কৃপায় একটা রিক্সা পেয়ে গেছিলাম এবং ওই রিক্সাটায় করেই আমরা এই পথটা, পুরো রামপথটা অতিক্রম করেছি। তা না হলে এই পুরো পথটা হেঁটে যেতে কিন্তু বেশ কষ্টই হতো। রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালে আমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল। এই সোমপুরারা সোমনাথ মন্দির সহ কমপক্ষে 15 প্রজন্ম ধরে সারা বিশ্বে 100টিরও বেশি মন্দিরের নকশা তৈরি করেছে। মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা। মন্দির নির্মাণ কার্য এখনও সম্পূর্ণ হয়নি। মন্দিরটি হবে 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা ও 161 ফুট উঁচু, আর এটি হবে বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। মন্দিরটি উত্তর ভারতীয় স্থাপত্যের গুজরা চালুক্য শৈলীতে তৈরি করা হয়েছে। মূল গর্ভগৃহের ওপরে তৈরি শিখরটি হবে সবচাইতে উঁচু, যার কাজ এখনও চলছে। মন্দিরের ভবনটিতে 366টি স্তম্ভ রয়েছে। শিব 10 জন দশাবতার, 64 জন চৌসাত যোগিনী ও দেবী সরস্বতীর 12 জন অবতারকে অন্তর্ভুক্ত করে প্রতিটি স্তম্ভে 16টি করে মূর্তি রয়েছে। মন্দিরটি 10 একর জমিতে তৈরি হয়েছে। রাজস্থানের বানসি থেকে আনা বেলে পাথর, গ্রানাইট এবং মার্বেল দিয়ে তৈরি। মন্দির নির্মাণের জন্য মোট বরাদ্দ হয়েছে 1800 কোটি টাকা। কনস্ট্রাকশন জায়ান্ট লারসন অ্যান্ড টুব্রো মন্দির নির্মাণের কাজ করছে। বিষ্ণু অবতার রামের 5 বছরের শিশুরূপ রামলালা মন্দিরে বিরাজমান। কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ মূর্তিটি তৈরি করেন। মূর্তিটি 8 ফুট লম্বা এবং চওড়ায় প্রায় 3.5 ফুট। একটিমাত্র শ্যামশিলা পাথর কেটে মূর্তিটি তৈরি করা হয়েছে, যার বয়স প্রায় 250 কোটি বছর। ভগবান শ্রীরামের মাথার কাছে সূর্য, স্বস্তিক, ওম, গদা এবং চক্র খোদাই করা হয়েছে। আর আছে বিষ্ণুর 10 অবতার। মূর্তির নিচের দিকে একদিকে রয়েছেন হনুমানজি আর অন্যদিকে গরুড়দেব। মূর্তিটি ওজনে প্রায় 200 কেজি।
রামের এক হাতে রয়েছে ধনুক আর তীর, আর অপর হাত আশীর্বাদের ভঙ্গিতে দেখানো হয়েছে। রামলালার পোশাক তৈরি করেছেন দর্জি ভাগবত প্রসাদ এবং শঙ্করলাল। এনারা কয়েক প্রজন্ম ধরেই এই কাজটি করে আসছেন। রামলালার মুকুটে রয়েছে হিরে, চুনি এবং পান্না। 15 কেজি সোনা, 18,000 পান্না আর হিরেতে তৈরি হয়েছে বালক রামের গয়নাগুলি। এবার আসি মন্দির দর্শনের কথায়। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তবে রাতের দিকে ভিড় একটু কম হয় বলে রাতেই দর্শন করা সুবিধাজনক। আমরা সন্ধ্যে 7:30টার সময় গিয়েছিলাম এবং তখনই মন্দিরে আরতি দেখতে পেয়েছিলাম। ব্যাগ, ঘড়ি, মোবাইল বা অন্য যে কোনো জিনিস নিয়ে মন্দিরে ঢোকা নিষিদ্ধ। কাজে সমস্ত কিছু হোটেলে রেখে একদম খালি হাতে দর্শন করতে গেলে আপনার দর্শন তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে ওই ক্লোক রুমে জিনিসপত্র রাখতে এবং সেগুলোকে কালেক্ট করতে বহু সময় চলে যাবে। মন্দিরের ভেতরে বেশ অনেকটা রাস্তাই হাঁটতে হয়। শুধুমাত্র চপ্পল জমা করেই আমরা মন্দিরে প্রবেশ করে গেলাম। ভিড় মোটামুটি ভালোই ছিল, তবে 1 ঘন্টা মতো লাগলো আমাদের পুরোপুরি দর্শন সারতে। এখানে পুজো দেওয়া বা ছবি তোলা সমস্ত কিছুই নিষিদ্ধ। পুরোপুরি চেকিং করেই তবে ভেতরে ঢোকানো হয়। মন্দিরে ঢোকা এবং বেরোনোর রাস্তা এখনো সম্পূর্ণ হয়নি, তৈরির কাজ চলছে। সিনিয়র সিটিজেন বা অশক্ত লোকেদের জন্য হুইল চেয়ারের বন্দোবস্ত আছে মন্দিরে ঢোকার জন্য। তাতে কিছু এক্সট্রা চার্জ দিতে হয়, আর দর্শন করানোর জন্য একজন লোককেও সঙ্গে দেওয়া হয়। আমরা পরপর 2 দিনই দর্শন করেছি। মন্দিরের ভেতরকার কারুকার্য সত্যিই অপূর্ব। অবাক চোখে শুধু তাকিয়ে দেখতে হয়। আর রামলালার মূর্তি, সে তো ভাষায় বর্ণনা করা যায় না। সে এক স্বর্গীয় অনুভূতি আর অসীম মানসিক প্রশান্তি। মনে হয় চোখের পলক যেন না পড়ে। কিন্তু সময় তো খুব সীমিত। ভেতরে সিকিউরিটি পার্সোনেলরা আপনাকে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না, অতএব এগোতেই হবে। বেরোনোর সময় প্রত্যেকের হাতে একটি করে প্রসাদের প্যাকেট দিয়ে দেওয়া হয়। এখানকার পরিবেশটা বড় অদ্ভুত। দিন রাত একাকার করে দলে দলে মানুষ শুধু ছুটে চলেছে এই রামলালাকে দর্শনের তাড়নায়। ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্য থেকেই মানুষ এখানে ছুটে আসছে। এখানকার পথে ঘাটে শুধুই রাম। তাদের সবার মুখে শুধু একটিই ধ্বনি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এই উন্মাদনা শুধু ভারতবর্ষেই বোধহয় সম্ভব। মনে হয়, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আর মন বলে ওঠে, রাম কা গুণগান করিয়ে।